বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলার ১.৫ শতাধিক আসামি জামিনে মুক্ত এবং ঘুষ ছাড়া সাব রেজিস্ট্রার কার্যালয়ে মেলে না সেবা। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছে আমি সিয়াম রেজওয়ান। এখন আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় করা বিস্ফোরক মামলায় জামিনপ্রাপ্ত বিডিআরের সদস্যরা মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়ে আসছেন। কাশিমপুর ও ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আজ মুক্তি পাবেন ১৬৮ জন সাবেক বিডিআর সদস্য। দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি মেলায় কারাগারের সামনে সৃষ্টি হয়েছে এক আবেগঘন পরিবেশের। আজ কাশিমপুর কারাগার ১ থেকে ২৬ জন, কারাগার ২ থেকে ৮৯ জন ও হাই সিকিউরিটি কারাগার থেকে ১২ জন মুক্তি পাচ্ছেন। এছাড়া ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকেও মুক্তি পাচ্ছেন আরও ৪১ জন সাবেক বিডিআর সদস্য। রোববার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ২ এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া হত্যা মামলায় নিম্ন আদালত ও উচ্চ আদালত থেকে খালাসপ্রাপ্তদের বিস্ফোরক আইনের মামলায় জামিন মঞ্জুর করেন। পরে মঙ্গলবার যাচাই বাছাই শেষে ১৭৮ জনের তালিকা চূড়ান্ত করা হয়। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা হয়। হত্যা মামলায় খালাস বা সাজা ভোগ শেষে বিস্ফোরক মামলায় আরও ৪৬৮ জন আটক রয়েছেন। সাবেক বিডিআর সদস্যদের মুক্তির বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শিহাব খান। দীর্ঘ ১৬ বছরের কারাবাস, এরপর মুক্তি, একটি এই আনন্দ অশ্রুর যে একটা মানে আবেগ ঘন প্রবণ, সেই সকাল থেকেই গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে সকাল থেকেই অবস্থান আমরা দেখতে পাচ্ছি। আমরা যতটুকু এই পর্যন্ত আমাদের কাছে তথ্য আছে যে ১২৬ জন সকালে মুক্তি পাওয়ার কথা থাকলেও দুপুর নাগাদ আরো ১০ জনের জামিননামা কারাগারে এসে পৌঁছেছে। সর্বমোট ১৩৬ জনের মুক্তি পাওয়ার কথা রয়েছে আজকে। আমার কাছে সর্বশেষ যে তথ্য রয়েছে, বেলা ৩:৩০ পর্যন্ত ১০০ জনের উপর, অর্থাৎ ১০১ জন বিডিআর মামলায় যে আসামিরা এখানে কাশিমপুর কারাগারে ছিলেন, তাদের মধ্যে থেকে ১০১ জন অলরেডি ইতিমধ্যে মুক্তি লাভ করেছেন। সকাল থেকে যে বন্দীরা জামিন পেয়ে কারাগার থেকে বের হয়েছেন, তারা কিন্তু অল্প সময় এখানে অবস্থান করে যার যার মতো চলে যাচ্ছেন। ধীরে ধীরে কাশিমপুর কারাগারের যে সামনের যে একটা ছিল, একটা গ্যাদারিং ছিল বা অনেক মানুষের উপস্থিতি ছিল, সেটা ধীরে ধীরে কমে এসেছে। এই ছিল কাশিমপুর কারাগারের সর্বশেষ পরিস্থিতি। আরো খবর। দেশের বেশিরভাগ সাব রেজিস্ট্রার কার্যালয়ে এখনো ঘুষ বাণিজ্য চলছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। জমির ক্রেতা বিক্রেতা ও দলিল লেখকদের অভিযোগ, ঘুষ ছাড়া এই অফিসে কোনো দলিল নড়ে না। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চাঁদপুরে টাকা দিলে সহজে মিলছে দলিল রেজিস্ট্রি সেবা। দলিল লেখন ও রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে নীরবে চলে এই কর্মকাণ্ড। ঢাকার ধামরাইয়ের কালামপুর সাব রেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া কোনো দলিলই হয় না। টাকা ছাড়া কোনো সেবা পাওয়া যায় না বলে অভিযোগ ভুক্তভোগী মানুষের। খাস কামরায় বসে নানান ধরনের ঝামেলা করে। আমরা তেলের ভুক্তভোগীদের একটু সুবিচার প্রশাসন যেন সুভাবে দেখায়। নোয়াখালী জেলা ও সদর উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে এখনো অনলাইন কার্যক্রম চালু হয়নি। পুরনো রেকর্ড রুম দিয়ে পরিচালনা করা হয় জমির দলিল কার্যক্রম। নোয়াখালী যে একটা দলিল হয়ে নকল হইতে হলে আপনার ৪-৫ দিন সময় লাগে, ৪-৫ দিন সময় ছাড়া নকল দিতে পারতেছে না। রাজশাহীর সদর সাব রেজিস্ট্রি অফিস খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। ডিজিটালাইজেশন না হয় এখনো হাতে কলমে কাজ সারতে হচ্ছে। সংকট রয়েছে নকল নবিশদেরও। ১০ বছর আগে ওই একই দলিল নিয়ে গেছি, যে সেখানে কোর্টে উপস্থাপন করছি, সেটাই এখন তারা বলতেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। লক্ষ্মীপুরে সাব রেজিস্ট্রার অফিসের কার্যক্রম চলছে এখনো অ্যানালগ পদ্ধতিতে। এতে ভোগান্তির শেষ নেই গ্রাহকদের। সাব রেজিস্ট্রি অফিসে আসলে ডিজিটালাইজেশন না হওয়ার কারণে কিন্তু আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি আজকে ঢাকা থেকে লক্ষ্মীপুর আসছে, আমাকে কাগজপত্র নিতে হয়। আজকে যদি ডিজিটাল হতো তাহলে আমাকে ঢাকা বসিয়ে আমাকে কাগজপত্র নিতে পারতাম, আমার তো সুযোগ সুবিধা হতো। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর দেখছেন, সময় হলো বিরতিতে যাবার। ফিরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে।
ফরিদপুরে অরক্ষিত রেল ক্রসিংয়ে 1 বছরে নিহত 25 জন। বিরতির পর আমন্ত্রণ, আপনারা দেশের খবর দেখছেন। একনিষ্ঠ উদ্যোগে গত কয়েক বছরে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন হয়েছে বললেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। চট্টগ্রাম সেনানিবাসে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 17তম কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হয়ে সেনাবাহিনী প্রধান আরও জানান, সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্টের নতুন নতুন ইউনিট যুক্ত হচ্ছে। আধুনিক অস্ত্র এবং সরঞ্জাম সহ নানা উন্নয়নমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদানের কথা স্মরণ করে সেনাবাহিনী প্রধান একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সদস্যদের প্রতি আহ্বান জানান। যুদ্ধোপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। ইতিমধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির কার্যক্রম শুরু করেছি, যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে। কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিটি সদস্যকে পেশাদার ও সুপ্রশিক্ষিত হিসাবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর। ফরিদপুরের বসন্তপুর হতে ভাঙ্গা এবং মধুকালী হতে ভাটিয়াপাড়া পর্যন্ত 90 কিলোমিটার রেল সড়কে শতাধিক রেল ক্রসিং, যার অধিকাংশই অরক্ষিত। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে মৃত্যুর মিছিল। গত 1 বছরে নিহতের সংখ্যা অন্তত 25, আহত অনেক। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দীর্ঘদিন ধরে ফরিদপুরের ওপর দিয়ে রেল চলাচল বন্ধ থাকলেও 17 বছর পর 2014 সালে আবারও শুরু হয় রেল চলাচল। আর পদ্মা সেতু চালুর ফলে এখন সুন্দরবন, বেনাপোল ও মধুমতি সহ 5টি ট্রেন দিনে 10 বার যাতায়াত করছে। এই রেল সড়কের বসন্তপুর হতে ভাঙ্গা পর্যন্ত এবং মধুখালী থেকে ভাটিয়ারাপাড়া পর্যন্ত শতাধিক রেল ক্রসিং, যার অধিকাংশেই কোনো গেট বা গেটম্যান নেই। অরক্ষিত এসব রেল ক্রসিংয়ে প্রায় ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা। সর্বশেষ গত 7 জানুয়ারি ট্রেন মাইক্রোবাসের সংঘর্ষে 6 জন নিহত হন। গেল 1 বছরে প্রাণ হারিয়েছেন অন্তত 25 জন। গেট এবং গেটম্যান না থাকার কারণে প্রায়শই এখানে দুর্ঘটনা ঘটে থাকে। রাস্তার পাশে দুই পাশে যে দোকান আছে, এই দোকানের কারণে আমরা কিছু দেখতে পারি না। আমরা এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। অরক্ষিত রেল ক্রসিংয়ে লাগাতার দুর্ঘটনা ও প্রাণহানিতে ক্ষুব্ধ ও উদ্বিগ্ন এলাকাবাসী। সার্ভে করে প্রয়োজন অনুযায়ী দ্রুত গেট নির্মাণের উদ্যোগ নেয়ার কথা জানান এই কর্মকর্তা। অরক্ষিত যে রেল গেট গুলো আছে সেই সংক্রান্তে আমরা রেলের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে আলোচনা করছি। তারা নিজস্ব টিম দিয়ে এটা সার্ভে করে যেখানে প্রয়োজনীয়তা আছে সেখানে তারা স্থায়ীভাবে লেভেল ক্রসিং এর ব্যবস্থা গ্রহণ করবে। রেল দুর্ঘটনা রোধে ফরিদপুরের অরক্ষিত রেল ক্রসিংগুলোতে সরকার দ্রুততার সাথে গেট নির্মাণ ও গেটম্যান নিয়োগ দেবে এবং উচ্ছেদ করবে অবৈধ স্থাপনা, প্রত্যাশা ফরিদপুরবাসীর। সঞ্জিদা সিলফিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আবারও বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। আরও একবার আমন্ত্রণ, আপনারা দেশের খবর দেখছেন। এবারে হাতিরের সৌজন্যে বাণিজ্য মেলার খবর। মেলায় মেলায় মেলা প্রাঙ্গণ থেকে 23তম দিনের বিকেলের খবর জানাচ্ছেন সহকর্মী মাহাদি সেকান্দার। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 23তম দিনে এই সময়ে মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থীর সমাগম কিন্তু চোখে পড়ার মতো, এবং বিভিন্ন স্টল রয়েছে, সে সকল স্টলেও কিন্তু ক্রেতা দর্শনার্থীর সমাগম। তবে এবং আজ এই সময়ে যে পরিমাণ ক্রেতা দর্শনার্থীর সমাগম রয়েছে সেটি বিক্রেতারা বলছিলেন যে অবশ্যই এটি আশাব্যঞ্জক, কেননা মেলা শেষের দিকে শেষ সময়ে বেচা বিক্রিটাও বাড়বে সে প্রত্যাশা তাদের থাকে। এবং ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা
যেহেতু এবছর এবং সঠিক সময়ে শুরু হয়েছে জানুয়ারির 1 তারিখ থেকে তার ঐতিহ্য ধারণ করে সে জায়গা থেকে তাদের যে প্রত্যাশা সে প্রত্যাশা পূরণের অপেক্ষায় তারা আছেন এবং মেলা প্রাঙ্গণ ঘুরে বিক্রেতা ক্রেতা উভয়ের সাথে আমরা কথা বলেছি এবং বিশেষ করে ক্রেতা যারা আছেন তারা বলছিলেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তারা প্রতি বছরই অপেক্ষায় থাকেন এই মেলা কেন্দ্রিক কেনাকাটা করবার জন্য। বিশেষ করে একই ছাদের নিচে বিভিন্ন পণ্যের সমাহার থাকে এবং সে সকল পণ্য ডিসকাউন্টের অফার থাকে, সেক্ষেত্রে কম দামে মানসম্পন্ন পণ্য কেনবার যে বিষয়টি থাকে সেটি বাস্তবায়নেও তারা এই মেলা প্রাঙ্গণে আসেন। তো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে এই মুহূর্তে ক্রেতা দর্শনার্থীর সমাগমটা বেড়েছে এবং একই সাথে বিক্রেতারা বলছেন যে সন্ধ্যা পেরিয়ে আসলে যে সমাগমটা বাড়বে, বেচা বিক্রিও বাড়বে, সে প্রত্যাশা তারা করছেন। তো এই ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাচল থেকে আমার কাছে সর্বশেষ। শেষ করব দেশের খবর, তবে তার আগে এক নজরে আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলায় 1.5 শতাধিক আসামি জামিনে মুক্ত। ঘুষ ছাড়া সাব রেজিস্ট্রার কার্যালয়ে মেলে না সেবা। এবং ফরিদপুরে অরক্ষিত রেল ক্রসিংয়ে 1 বছরে নিহত 25 জন। দেশের খবর ছিল এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।